আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উদ্দেশ্য হলো বাস্তব ঘটনাগুলোকে বিজ্ঞানের আলোতে উপস্থাপন করা এবং বর্তমান গণমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ানো। এই ভিডিওটিতে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে সেগুলো কেবল তথ্য উপস্থাপনের উদ্দেশ্যে করা হয়েছে। কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি, ধর্ম বা রাজনৈতিক দলকে অপমান করা বা ক্ষতি করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়নি। এই ভিডিওতে ব্যবহার করা কিছু ক্লিপ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির মূল ভিডিও থেকে নেওয়া হয়েছে। আমরা ধ্রুব রাঠিকে তার কাজের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তার কাজ আমাদেরকে অনেক কিছু শিখতে এবং অনুপ্রাণিত হতে সাহায্য করেছে। আমরা আশা করি ধ্রুব রাঠি আমাদের এই ভিডিওটি দেখবেন এবং আমাদের কাজকে সমর্থন করবেন। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। लेकिन पूरी दुनिया में आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता खुद घूमते हैं 12 करोड़ की मर्सिडीज में? मतलब भिक्षा मांगकर यहाँ पर फॉरेन टूर भी कर लिए और डिजिटल। অ্যাডলফ হিটলার অস্ট্রিয়ার জন্মগ্রহণকারী এক জার্মান রাজনীতিবিদ ছিলেন। তিনি ন্যাৎসি পার্টির নেতৃত্ব দিয়েছিলেন এবং 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ফিউরার ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। যুদ্ধের পর জার্মানিতে বিরাজমান অস্থির পরিস্থিতিতে তিনি ন্যাৎসি পার্টি গড়ে তোলেন। তিনি দক্ষ প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে জাতীয়তাবাদী ভাবনা জাগিয়ে তুলেছিলেন। মহামন্দার সময় জার্মানির অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে তিনি জনগণের মনে আশা জাগিয়ে তুলেছিলেন। আমরা হিটলারকে নিয়ে কেন কথা বলছি এটি জানতে হলে ভিডিওটি পুরোটা দেখো। Let's go. 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এবং ধীরে ধীরে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তিনি একজন নিরঙ্কুশ শাসক হিসেবে জার্মানিকে একটি একপক্ষীয় রাষ্ট্রে পরিণত করেন। নিরঙ্কুশ শাসন ব্যবস্থার কিছু ইংরেজি উদাহরণ: অ্যাবসোলিউট মনার্কি, এই শব্দটি সাধারণভাবে ঐতিহাসিক সময়ের জন্য ব্যবহৃত হয়। অটোক্র্যাসি, এই শব্দটি একজন ব্যক্তির একনায়কতান্ত্রিক শাসনের জন্য ব্যবহৃত হয়। ডিকটেটরশিপ, এই শব্দটি বেশি ব্যবহৃত হয়। হিটলার ইহুদিদেরকে দোষারোপ করে তিনি মহা হত্যাযজ্ঞ চালান। তিনি ইউরোপ জয়ের স্বপ্ন দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন। যুদ্ধে পরাজয়ের পর তিনি আত্মহত্যা করেন। হিটলারের শাসনামল ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায়। জার্মানির খারাপ পরিস্থিতিকে কাজে লাগিয়ে হিটলার কিভাবে ক্ষমতায় আসেন সেটা আমরা অনেকেই জানি। সেই সময়কালে হিটলার এত কিছু কিভাবে করেছিলেন? জনমতকে কিভাবে নিজের দখলে নেওয়া হয়েছিল, আধুনিক যুগের সংবাদ মাধ্যম কতটা শক্তিশালী তা হিটলারের শাসন আমলে স্পষ্টভাবে দেখা যায়। তিনি কিভাবে একটি সম্পূর্ণ দেশের জনমতকে নিজের মুঠোয় রেখেছিলেন তার পেছনে সংবাদ মাধ্যমের অবদান অপরিসীম। হিটলার সংবাদ মাধ্যমকে ব্যবহার করেছিলেন এক প্রচারের যন্ত্র হিসেবে। তিনি বুঝতেন জনমতকে নিজের পক্ষে আনতে হলে তাকে মানুষের মনে নিজের একটি চিত্র তৈরি করতে হবে। এই কাজে সংবাদ মাধ্যম তার সবচেয়ে বড় অস্ত্র ছিল। হিটলার সংবাদ মাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে মানুষের কাছে সত্যের একমাত্র উৎস হয়ে দাঁড়িয়েছিল সরকারি সংবাদ মাধ্যম। যে কোনো তথ্য যা সরকারের বিরোধী ছিল তা দমন করা হতো। সংবাদ মাধ্যমকে তিনি ব্যবহার করেছিলেন নিজের প্রচারের জন্য। তার বক্তব্য, তার কর্মকাণ্ড সব কিছুকেই এমনভাবে উপস্থাপন করা হতো যাতে তিনি একজন দক্ষ নেতা, দেশপ্রেমিক এবং জনগণের মঙ্গল চিন্তা করে এমন একজন ব্যক্তি হিসেবে উপস্থিত হন। হিটলারের শাসনামলে সংবাদ মাধ্যমের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল বিরোধীদের কলঙ্কিত করা। যারা হিটলারের বিরোধী ছিল তাদেরকে দেশদ্রোহী, কমিউনিস্ট বা ইহুদি হিসেবে চিত্রিত করা হতো। সংবাদ মাধ্যমের মাধ্যমে হিটলার জনগণকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। তিনি জাতীয়তাবাদী ভাবনাকে উস্কে দিয়েছিলেন এবং মানুষকে বিশ্বাস করিয়েছিলেন যে তারা একজন শক্তিশালী নেতার নেতৃত্বে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের মাধ্যমে সৃষ্ট ভয় ও আতঙ্কের পরিবেশে মানুষ নিজেদের নিরাপত্তাহীন বোধ করত। ভয় ও আতঙ্কের পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রচারণার ফলে
মানুষ হিটলারের প্রতি আনুগত্য বোধ করতে শুরু করে। সংবাদ মাধ্যমের একমাত্র সত্যের উৎস হিসেবে ভূমিকা পালনের ফলে মানুষ হিটলারের প্রতি বিশ্বাস করতে শুরু করে। হিটলার উদাহরণ আমাদের দেখিয়ে দেয় যে সংবাদ মাধ্যম কতটা শক্তিশালী হতে পারে। তিনি কিভাবে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে জনমতকে নিজের দখলে নিয়েছিলেন তা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পাঠ। আজকের যুগেও সংবাদ মাধ্যমের প্রভাব অপরিসীম, তাই আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে এবং মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। মনে রাখতে হবে সংবাদ মাধ্যমকে সবসময় সন্দেহের চোখে দেখা উচিত। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা উচিত। মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে কথা বলতে হবে। এই গেল 100 বছর আগেকার ইতিহাস। বন্ধুরা, তোমাদের কি ইতিহাস ভালো লাগে? তোমরা যদি ইতিহাসে আগ্রহী হও বা হিটলার বা বিশ্বযুদ্ধের ব্যাপারে জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে #ইতিহাস, #হিটলার, #বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে লিখতে পারো। আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। लेकिन पूरी दुनिया में आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता हो, खुद घूमते हैं 12 करोड़ की मर्सिडीज में, मतलब भिक्षा मांगकर यहाँ पर फॉरेन टूर भी कर लिए और डिजिटल कैमरा भी खरीद लिया डिजिटल कैमरा के रिलीज होने से पहले। और नरेंद्र मोदी अपने आप को गरीब ही नहीं, बहुत गरीब परिवार का बताते हैं। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। वाह, क्या फकीरी है। वो भगवान है हमारे, हम उनकी पूजा करते हैं। বন্ধুরা, বুঝতে পেরেছো নিশ্চয়ই এখন কার কথা বলবো? আমি এখন কথা বলবো আমাদের ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদির ব্যাপারে। তিনি একজন রাজনীতিবিদ। তিনি 2014 সাল থেকে ভারতের প্রাইম মিনিস্টার হয়ে দায়িত্ব পালন করছেন। মোদি 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের এবং উত্তরপ্রদেশের বানারসের সংসদ সদস্য ছিলেন। वाह क्या सीन है। এখন আলোচনা করব হিটলারের মতো মোদি সরকার সংবাদ মাধ্যমকে কিভাবে ব্যবহার বা অপব্যবহার করছে। হিন্ট দেখে বুঝে নাও এটা ব্যবহার না অপব্যবহার। अचीवमेंट होती है कि इसका साइड इफेक्ट ये हुआ है कि बहुत से हिंदू युवा ब्रेन वॉश हो गए हैं। होना ये चाहिए कि वो अच्छे से पढ़ लिख कर कुछ बने, काम धंधा करे, कुछ कमाए और अपने माँ बाप की सेवा करे, लेकिन नहीं, कुछ यूथ की क्या हालत हो गई है कि वो हाथों में तलवार लेकर मस्जिदों के सामने घूम रहे हैं। उन्हें 2024 জানুয়ারিতে বেরোনো এই আর্টিকেলটি দেখো। साल मैंने भिक्षा मांग करके खाया है। मैं 35 साल तक भिक्षा मांग करके खाया था। মোদির প্রায় অনেক ভাষণে মিথ্যার ছোঁয়া দেখতে পাওয়া যায়, তার মধ্যে কিছুটা তুলে ধরলাম। 35 থেকে 40 বছর ভিক্ষা করে মোদিজি ইউএস, হলিউড, লন্ডন, মালয়েশিয়া ঘুরে বেরিয়েছিলেন। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। ফকির মানুষ লক্ষ টাকার চশমা পরে, প্রত্যেক 2 ঘন্টায় একটি করে ড্রেস পাল্টায়। দক্ষ প্রচারণা, একদম হিটলারের মতো। সময়ের পরিবর্তনে ও বিজ্ঞানের দানে আধুনিক টেকনোলজির মাধ্যমে সংবাদ মাধ্যম আজ উন্নত হলেও তা গোলামির অবস্থায়। হিটলার যীশুখ্রিস্টের জীবনী পাল্টেছিলেন, আর বিজেপি সরকার মোদিকেই দেবতা ঘোষণা করে দিয়েছে। डेवलपमेंट की मैंने बात कही थी। मैं कब हो गया ये? नरेंद्र मोदी वही हैं जो नाले से मोदी जी भारत के भगवान का वरदान बन के आए हैं। भगवान ने ही मनुष्य के रूप में नरेंद्र मोदी जी के रूप में अवतार लिया। हमारे माननीय प्रधानमंत्री जो खुद भगवान स्वरूप है। मोदी जी के रूप में श्री रामचंद्र ने जन्म लिया है। मोदी जी है ना, साक्षात भगवान महाकाल जी का अवतार है। मोदी राम और अमित शाह। वाह क्या सीन है, वाह क्या सीन है। बचपन में मैं सोचता था कि ये कोका कोला जैसी ड्रिंक्स की एड्स क्यों आती हैं टीवी पर। हर कोई तो जानता है कि कोका कोला क्या है। बाद में मुझे समझ आया कि आउट ऑफ साइट इज आउट ऑफ माइंड, यानी नजर से बाहर तो दिमाग से बाहर। और इसकी उल्टी एक टैक्टिक है, जितना नजर में रहोगे उतना लोगों के दिमाग में घुसोगे। अखबार মোদি 10 বছরে একটাও প্রেস কনফারেন্স করেননি, কিন্তু পেপারে মোদি, রেডিওতে মোদি, টিভিতে মোদি, ফেসবুকে মোদি, পেট্রোল পাম্পের হোর্ডিংয়ে মোদি, অলিতে গলিতে অ্যাড মোদিজির। বাপরে বাপ, কেন মানুষটা ভগবান হবেন না?
শোনা গেছে 2014 লোকসভা ইলেকশনে মোদী সরকার শুধুমাত্র অ্যাড করতে 6,000 কোটি টাকারও বেশি খরচা করেছিলেন। তার মধ্যে 3,260 কোটি টাকা ইলেকট্রনিক মিডিয়া এবং 3,230 কোটি টাকা প্রিন্ট মিডিয়াতে খরচা করেছিলেন। জিম মরিসন, একজন বিখ্যাত সিঙ্গার, বলেছিলেন, যারা মিডিয়াকে কন্ট্রোল করে তারা মাইন্ডকেও কন্ট্রোল করতে পারে। আরেকজন সিঙ্গার। আমরা 2014 সালের তথ্য দিয়েছি ভিডিওটিতে। 2019 বা 2024 সালের তথ্য দেওয়া আমাদের কাছে রিস্কি হতে পারে। 2019 থেকে 2024 সাল পর্যন্ত বিজেপি সরকারের কোনো অপোজিশন না থাকার কারণে তারা দেশের সংবিধানের অনেক কিছুই পরিবর্তন করে ফেলেছে। বিজেপি সরকার আরএসএস এর মতো ধর্মীয় সংগঠনের সঙ্গে মিলিত হয়ে এক রাষ্ট্র সরকার গঠন করতে চেয়েছিল। এটা দেশের স্বাভাবিক মানুষেরা অনেকেই লক্ষ্য করেছেন। আর অন্ধভক্তরা জাতীয়তাবাদের অন্ধকারে থেকে কত কিছু না করছে। তাই তো গদি মিডিয়ার সংখ্যা দিন দিন বাড়ছে এবং মিথ্যা প্রচার বাড়তে আছে। দেশের অবস্থা, বাংলাদেশের অবস্থা, বিশ্বের অবস্থা সবেতে বাড়াবাড়ি। গদি মিডিয়া সেই সব সংবাদ মাধ্যম যারা ক্ষমতাধারী সরকারের সুনাম করে এবং অপোজিশন বা সরকারের বিরুদ্ধে কোনো কার্যকলাপের সমালোচনা করে। এর মধ্যে কিছু গদি মিডিয়ার কিছু নিউজ চ্যানেল আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা আশা করি এই ভিডিওটি তোমাদের মধ্যে চিন্তা করার জন্ম দেবে এবং বিশ্বাসের অন্ধকারকে বিজ্ঞানের আলোতে আলোকিত করতে সাহায্য করবে। এই ভিডিওটি দেখার পরে তোমরা নিজেরাও এই বিষয়ে গবেষণা করবে এবং নিজেদের মতামত গঠন করবে। তোমরা কমেন্ট করে জানাতে পারো আগামী পর্বে তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও।